মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন H.P. লাভক্রাফটের কাহিনী ডানউইচের আতঙ্ক। পৃথিবীর আদিমতম ইতিহাস আমাদের কাছে আজও অজানা। মানুষের আগমনের আগে, মানব সভ্যতার আগমনের আগে কি সত্যি এমন কেউ বা কারা ছিল যাদের অস্তিত্বের কথা আজও জানি না আমরা? তবে এসবের থেকেও বড় প্রশ্ন হলো, যদি সত্যি তেমন কেউ থেকে থাকে তাহলে আজ তারা কোথায়? এই পৃথিবীর বুকে কি এমন কোনো প্রবেশদ্বার আছে যা দিয়ে আজও এ জগতে পাড়ি দিতে পারে তারা? চলুন কল্পনার ডানায় ভর করে আমরা পাড়ি দিই চেনা পৃথিবীর আড়ালে লুকিয়ে থাকা এক প্রান্তীয় গ্রাম ডানউইচে। শুনতে থাকুন H.P. লাভক্রাফটের 131তম জন্মবার্ষিকী উপলক্ষে দেবলীনা মণ্ডলের ভাবানুবাদে H.P. লাভক্রাফটের গল্প ডানউইচের আতঙ্ক। সেন্ট্রাল ইংল্যান্ডের পুরনো শহর আইলসবারি। এই শহরেই আইলসবারি পাইক নামের অঞ্চলে তিনটে রাস্তা এসে মিশেছে। কোনো পথিক যদি ডিনস কর্নারের নাক বরাবর হাঁটে, সে এসে উপস্থিত হবে এক অদ্ভুত শহরে, যেন আপামর ইংল্যান্ডে ঝাঁ চকচকে পরিবেশ থেকে বিচ্ছিন্ন নাম না জানা এক ভূখণ্ড। এ অঞ্চলে এবড়ো খেবড়ো ভূমিভাগ ফুঁড়ে উঠেছে উঁচু উঁচু সব পাথরের দেওয়াল। তাদের মাথায় গাঁথা লোহার শিক আর কাঁচের টুকরো নিশ্ছিদ্র নিরাপত্তা তৈরি করেছে। তারপরেই শুরু হয়েছে ঘন বনাঞ্চল। সেখানে গুল্মলতা, বড় বড় ঘন ঘাসের জঙ্গল ভেদ করে রাস্তা খুঁজে পাওয়া যায় না। লম্বা লম্বা গাছ তাদের শাখা প্রশাখা বিস্তার করে চাঁদোয়া তৈরি করেছে। সেই চাঁদোয়া ভেদ করে সূর্যের আলোর বনভূমিতে প্রবেশ নিষিদ্ধ। এই দুই বাধা পার করে যদি আপনি কোনো মতে ভেতরে ঢুকতে পারেন, তবে জীর্ণতার মোড়কে ঢাকা একটা গ্রাম দেখতে পাবেন। দেখে মনে হয় তার বুকে যেন ক্ষয় রোগ বাসা বেঁধেছে বহুকাল। বয়সের ভারে নুয়ে পড়েছে সেই গ্রাম। এখানকার জমি বন্ধা, রাস্তাগুলো সাপের মতো এঁকে বেঁকে গ্রামের ভেতরে প্রবেশ করেছে। যদি রাস্তা জানতে চেয়ে আপনি কোনো বাড়ির দরজায় কড়া নাড়েন, তবে সেই জীর্ণ ভাঙাচোরা দরজার ফাঁক গলে যে বা যারা মুখ বের করবে, তাদের দেখে বুকে মৃদু কম্পন ওঠা খুব অস্বাভাবিক নয়। মনে হবে ভুলবশত এই জগতের সীমানা পেরিয়ে কোনো নিষিদ্ধ স্থানে উপস্থিত হয়েছেন। গ্রাম ছাড়িয়ে উত্তর দিক বরাবর হাঁটতে থাকলে ভূমির উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকে। সমতল ভূমি গিয়ে মেশে পাথুরে জমিতে। সেখানে উৎপন্ন হয়ে খরস্রোতা মিসকাটানিক নদী পাহাড় কেটে বয়ে গিয়েছে সমতলের দিকে। দুপাশে রয়েছে সুগভীর গিরিখাত। তাদের যুক্ত করেছে একটা মাত্র পলকা কাঠের সেতু। উপত্যকা গিয়ে মিশেছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা জলাভূমিতে। এখানে গোধূলি নেই, সন্ধ্যা নেই। দুপুরের সূর্য পশ্চিম দিকে ঢলে পড়তেই ঝপ করে রাত্রি নামে। তখনই ঝাঁকে ঝাঁকে উড়ে আসে জোনাকির দল। জনবিহীন পরিত্যক্ত সেই জলাভূমির আশেপাশে ঝিঁঝির ডাক আর পেঁচার ডাকের সঙ্গে তাল মিলিয়ে চলতে থাকে জোনাকির ঝাঁকের নাচ। এক অদ্ভুত কলতান তৈরি হয়। এগুলোতে যদি আপনি আমল না দেন, তবে আরও খানিকটা এগিয়ে গেলে দেখতে পাবেন এই অঞ্চলের সবচেয়ে উঁচু পাহাড়টা, যার স্থানীয় নাম রাউন্ড মাউন্টেন। এই নিঝুম পরিবেশে একা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কুয়াশা ঢাকা পাহাড় চূড়া, খাড়া ঢাল, পাহাড়ের গা ঘিরে ঘন বনাঞ্চল।
সব মিলিয়ে আপনার মনে হতেই পারে এই পথ না মাড়ালেই হয়তো ভালো হতো, কিন্তু পাহাড় আপনাকে ডাকবেই। এই হাতছানি উপেক্ষা করতে না পেরে এগিয়ে গেলে দেখবেন নদীর পাড় বরাবর পাহাড়ের কোল ঘেঁষে একটা ছোট্ট গ্রাম। সেখানকার বেশিরভাগ বাড়ি পরিত্যক্ত, ভাঙাচোরা দরজা, নোনা ধরা দেওয়াল, জায়গায় জায়গায় ভেঙে পড়া ছাদ, সবকিছুই যেন বহু দিনের ইতিহাস বহন করে। গ্রামের চৌহদ্দির পাশে একটা চার্চ, সেখানেও বহুদিন হলো প্রার্থনার রব ওঠে না। চার্চের পেছন দিয়ে সরু রাস্তাটা বেয়ে মূল রাস্তায় ওঠা যায়, তারপর পাহাড় ডিঙিয়ে উপত্যকা পেরিয়ে মাইলের পর মাইল হেঁটে সেই আইলসবারি পাইকে এসে পৌঁছালে তবে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। এই জায়গাটার নাম ডানউইচ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হওয়া সত্ত্বেও বহিরাগতরা সাধারণত এই জায়গাটা এড়িয়েই চলে। বিশেষ কারণবশত জিওলজিক্যাল টিম ডানউইচ লেখা সাইনবোর্ড বহুদিন হলো সরিয়ে দিয়েছে। এর কারণ জানতে হলে ফিরে যেতে হবে 2 শতক আগে। তখন সেটানিক রিচুয়াল বর্তমানের মতো এতটা উপহাসের বস্তু ছিল না। এতগুলো যুগ ধরে এই গ্রামটা গোপন হত্যা, মানুষের হিংস্রতার, মানসিক বিকৃতির বহু কলঙ্কময় ইতিহাস সারা পৃথিবীর থেকে লুকিয়ে বুকের মধ্যে গোপন করে রেখেছে। ফলে বাইরের পৃথিবীও তাকে আপন করে নেয়নি। আপামর বিশ্বের কাছে তারা এক ঘরে হয়ে যাওয়া একটা জাতি, যাদের মধ্যে কোনো শিক্ষা নেই, সংস্কৃতি নেই, আছে শুধুই অধঃপতন। তবুও কালে ভদ্রে গ্রামের মান্যগণ্য বিশপ বা তাদের ছেলেরা বাইরে পড়তে যায়। তবে গেলেও এই গ্রামের মায়া নাকি এত সহজে ত্যাগ করা যায় না। ফলে প্রত্যেকবার কোনো এক অমোঘ টানে তাদের ফিরে আসতেই হয়। ডানউইচের মূল জনপদ ছাড়িয়ে প্রায় মাইল 4 দূরে শহরের বিশিষ্ট পরিবার হুইটলিদের বাস। তাদের বংশধর বলতে এখন শুধু আধপাগলা বুড়ো হুইটলি আর তার মেয়ে লাভিনিয়া। লাভিনিয়ার বয়স 35। গায়ের রং ভয়ঙ্কর রকমের ফ্যাকাশে। ছোটবেলায় পোলিও আক্রান্ত হওয়ায় তার হাত পাগুলোও অপুষ্ট। তার উপর সে আবার সেতি রোগে আক্রান্ত। সব মিলিয়ে এই বয়সেই তার যৌবনের লাবণ্য হারিয়ে গেছে। ছোটবেলা থেকেই লাভিনিয়া বড্ড বাবা ঘেঁষা। তার বয়স যখন 12 তখন মাকে হারায় মেয়েটা। মৃত্যুর কারণ অবশ্য অজানা। কোনোদিন স্কুলের মুখ সে দেখেনি, কিন্তু ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে উপকথা, দেশ বিদেশের বিভিন্ন আচার অনুষ্ঠানের কথা শুনতে শুনতে সেসব মুখস্থ হয়ে গেছে তার। আশেপাশের পাহাড় উপত্যকা ইতিমধ্যেই তার ঘোরা হয়ে গেছে। একটু বড় হওয়ার পর থেকেই ব্যস্ত বাবাকে আর আগের মতো সে পায় না। মাঝরাতে যখন বাজে স্বপ্ন দেখে কেঁদে ওঠে, তখন বেচারি এমন কাউকে পায় না যে ওর কাছে দুদণ্ড বসে জড়িয়ে ধরে শান্ত করবে। বিছানা হাতড়ে কাউকে না পেয়ে চোখে জল নিয়েই আবার পাশ ফিরে শোয় মেয়েটা। এভাবেই একাকিত্বকে সঙ্গী করে বড় হয়েছে সে। তার স্বামীর খোঁজ কেউ জানতে চাইলে বাবা এবং মেয়ে দুজনেই সযত্নে এড়িয়ে যায় প্রশ্নটাকে। তার উপর আবার বুড়ো হুইটলির অল্প বয়স থেকেই কালা জাদু নিয়ে কারবার। সব মিলিয়ে গ্রামের লোকজন সাধারণত এড়িয়েই চলে পরিবারটাকে। এহেন হুইটলি পরিবারে হঠাৎই একদিন ভোর 5টার সময় তীক্ষ্ণ স্বরে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। দিনটা রবিবার, 2রা ফেব্রুয়ারি 1913। তখন গ্রামে হুইল মাস অনুষ্ঠান চলছে।
লাভিনিয়ার কোলে আসে তার সন্তান উইলবার। একেই স্বামীর খোঁজ কেউ জানে না, তার উপর সদ্যজাত শিশুর অদ্ভুত দর্শন মুখ দেখে গ্রামগঞ্জে কানাঘুষো শুরু হয়ে যায়। এ মা, এমন প্যাকাচে সাদা মায়ের কোলে এ আবার কি জমদূত এইছে গো? আরে বুঝতে পারছো না, বাপের নেই ঠিক, তার আবার কি হবে? একদম হক কথা কয়েছ। নেহাত আমাদের গ্রাম ভালো বলে তাই বেঁচে গেল, না হলে অন্য কোথাও এইসব অকাজ কুকাজের খবর রুটলে একেবারে জ্যান্ত পুড়িয়ে মারতো। লাভিনিয়া অবশ্য সেসবে কান দেয় না। সে তার শীর্ণ গোলাপি হাত দুটোর মধ্যে শিশুটিকে তুলে বুকে নেয়। পরম স্নেহে গর্বিত মায়ের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। লাভিনিয়ার ছেলে হওয়ার খবর দাবানলের মতো সারা গ্রামে রটে যায়। তবে এইসব কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে উইটলি পরিবারের তেমন গা ছিল না। বুড়ো উইটলি জোর গলায় জানিয়েছিল, লোকে কি বললো না বললো আমার তাতে কিছু আসে যায় না। আমার দাদু ভাই তার বাবার মতো দেখতে হয়েছে। কেউ যদি ওকে ওর বাবার নাম নিয়ে উত্ত্যক্ত করে, তবে তার সঙ্গে কি করতে হয় তা আমার ভালো মতোই জানা আছে। এই নিয়ে আমি আর কোনো দ্বিতীয় কথা খরচ করব না। সেই থেকে ভয়েই হোক বা ভক্তিতে লোকজনের মুখ খানিকটা হলেও বন্ধ হলো। উইলবার জন্মানোর কিছুদিন পর থেকেই লাভিনিয়া আবার তার বনে বাদারে পাহাড়ে উপত্যকায় ঘোরাঘুরি আরম্ভ করে দিল। তবে পার্থক্য এখন একটাই, এখন আর সে সেই উচ্ছল ডানপিটে মেয়েটা নেই। সে এখন দায়িত্বশীল মা। ছেলেকে পিঠে বেঁধে সে পাহাড় গিরিখাত দাপিয়ে বেড়ায়। বাচ্চাটাও মনের আনন্দে মায়ের স্নেহে বেড়ে ওঠে। এই অবধি সবকিছু ঠিকই ছিল, কিন্তু গন্ডগোলটা বাঁধল ঠিক এরপরে। উইলবারের আকার আয়তনে বৃদ্ধি ছোটবেলা থেকেই সাধারণ বাচ্চাদের তুলনায় চোখে পড়ার মতো বেশি। মাত্র 3 মাস বয়সী শিশুর প্রায় 1-1.5 বছরের বাচ্চার মতো হামাগুড়ি দেওয়া ভারী গলার আওয়াজ সকলেরই একটু চোখ টানত। তারপর 7-8 মাসেই সে কারোর সাহায্য ছাড়াই হাঁটা শুরু করতে সবাই কৌতূহলী হয়ে পড়ল। আগুনে ঘৃতাহুতির মতো হ্যালোউইনের দিন একটা ঘটনা ঘটল। রাত তখন প্রায় 12টা। বিশপ সিলাস তার বকনা বাছুরটাকে গোয়ালে বাঁধছিল। এমন সময় তার চোখে পড়ে একটু দূরের সেন্টিনেল পাহাড়ের চূড়ায় আগুনের শিখা জ্বলছে। তা দেখে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন বিশপ। একটু পরেই তিনি দেখতে পান পাহাড়ের গা বেয়ে উঠছে 2 ছায়া মূর্তি। তা দেখেই লণ্ঠন নিয়ে তাদের পিছু ধরেন তিনি। কাছাকাছি পৌঁছে আগুনের শিখার আলো আধারিতে তিনি দেখেন একটা মূর্তি একজন মহিলার, অপরটা একটা বাচ্চার। তাদের পরিচয় নিয়ে বিশপের মনে সন্দেহের অবকাশ থাকে না। ছোট থেকেই গ্রামের সব পশুজন্তু অজ্ঞাত কোনো কারণে ভয় পেত উইলবারকে। রাস্তা দিয়ে সে হেঁটে গেলে শুয়ে থাকা কুকুরগুলো হয় চিৎকার করত, না হয় সেই এলাকা ছেড়ে পালিয়ে যেত। বিশেষ এক ধরনের গন্ধ বেরোতো উইলবারের গা দিয়ে। সম্ভবত সেই কারণে ভয় পেত তারা। পরের বছর জানুয়ারি মাসে উইলবারের বয়স হলো 11 মাস। তখন থেকেই স্পষ্ট উচ্চারণে কথা বলে সে পাশের মানুষকে তাক লাগিয়ে দিত। শুধু তাই নয়, তার গাম্ভীর্য সংযত ব্যবহার সবেতেই যেন পূর্ণ বয়স্কতার ছাপ। তার মোটা খয়াটে ঠোঁট, খসখসে চামড়া, কোঁকড়ানো বড় বড় চুল, চেহারার বিভৎসতা সমবয়সীদের সঙ্গে মেশার পথেও বাধা হয়ে দাঁড়াল। কেবল ব্যতিক্রম তার চোখ দুটো।
সেই চোখের দিকে বেশিক্ষণ চেয়ে থাকা যায় না। না, প্রেম বা বাৎসল স্নেহ কিছুই আসে না। যা আসে তা হলো ভয়। কি এক কুহকের ছায়া আছে ওই দুই চোখে। তাকে নিয়ে সব রটনা যেন একটা বিন্দুতে গিয়ে মেশে। ওর দাদুর অতীতের কার্যকলাপ, দাদুর তন্ত্র সাধনার একমাত্র ঈপ্সিত ফল যেন এই ছেলে। গ্রামের লোকের আজও মনে আছে কিভাবে বুড়ো উইটলি পাহাড়ের চূড়ায় রাতারাতি পাথরের বেদি বানিয়ে মস্ত বই হাতে নিয়ে সারা রাত মন্ত্র পড়ে পাহাড়কে পর্যন্ত নড়িয়ে দিয়েছে। সে রাতে বুড়ো যে মন্ত্র পড়ছিল তার ভাষাটা সবাই শুনলেও মানে কেউ বুঝতে পারেনি। কেবল সে উচ্চারণের মাঝে ইয়োগ সথত শব্দটা বেশ কয়েকবার শোনা গেছিল। বলা বাহুল্য সেই শব্দের মানে কেউ জানে না। বুড়ো উইটলির গবাদি পশু কেনা বেচার ব্যবসা ছিল। মাঝে মাঝে প্রতিবেশীরা তার বাড়িতে গাড়ি করে পশু আসতে দেখত। কিন্তু আশ্চর্যের ব্যাপার, উইটলির পশুর সংখ্যা বাড়তে কেউ দেখেনি। সেই 10-12তেই আটকে থাকত। পশুগুলো যেন শীর্ণকায়, রক্তশূন্যতায় ভুগত। হঠাৎ কোনো এক নাম না জানা অসুখে অনেক পশু মারা গেল। যে কটা বেঁচে থাকলো তাদের গলা কাঁধে অদ্ভুত ক্ষতচিহ্ন দেখা দিতে লাগল। তবে সব থেকে অবাক করা ব্যাপার, গ্রামবাসীরা এই ক্ষতচিহ্ন আগেও দেখেছে। বুড়ো আর তার মেয়ের গলায়, কাঁধে আর হাতে। উইলবারের বয়স যখন মাস 10, তখন থেকে বুড়ো তার বাড়ি মেরামতে হাত দেয়। তাদের বাড়িটা বহু দিনের পুরনো। শ্যাওলা পড়া দেওয়াল, ছাদের কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। দোতলা বাড়ির পুরোটাই কাঠ দিয়ে তৈরি। তার পেছনেই শুরু হয়েছে পাহাড়ি বন্ধুর অঞ্চল। আগে বুড়ো আর তার মেয়ে এই বিশাল দোতলা বাড়ির নিচের তলায় দুটো তুলনায় বসবাসযোগ্য ঘর নিয়ে থাকত। কিন্তু ঘরে এখন নতুন অতিথি এসেছে। বুড়ো দ্বিগুণ উৎসাহে মেরামতির কাজে নেমে পড়ল। বড় মোটা গাছের গুঁড়ি কেটে দেওয়াল, ছাদের ফাটল মেরামত করে নতুন দরজা বানিয়ে তাতে শক্তপোক্ত লক লাগিয়ে বাড়িটার ভোল বদলে ফেলল রাতারাতি। একটা মাত্র বাচ্চার জন্য এত তোড়জোড় দেখে প্রতিবেশীরাও অবাক হল। তার থেকেও বেশি অবাক হলো 70 ঊর্ধ্ব একজন বৃদ্ধের এই অমানসিক খাটতে পারার ক্ষমতা দেখে। বাড়ি নিয়ে বুড়োর বাতিক যেন বেড়েই চলল। যদি বা কালে ভদ্রে কাউকে নিচের তলার ঘরগুলো দেখতেও দেয়, কিন্তু উপরের তলায় একেবারেই না। সবাই ভাবল বুড়োর বুঝি ভীমরতি হয়েছে। উপরের একটা ঘরের সবগুলো জানলা কাঠের পাতলা তক্তা দিয়ে মুড়ে ফেলা হলো। সেটা তার নাতির ঘর। আর আছে তার পুঁথি। সেই মোটা মোটা পুরনো পোকায় খাওয়া বইগুলো বুড়ো যত্ন করে গুছিয়ে রাখতে থাকে উপরতলা জুড়ে। কখনো বা কাজের ফাঁকে পরম স্নেহে হাত বোলায় তাদের কভারে। ছেঁড়া পাতাগুলো নাকের কাছে এনে ঘ্রাণ নিয়ে শান্তি পায়। এই সব আমার নাতির জন্য। আমি হয়তো সবটা পড়ে উঠতে পারিনি, কিন্তু সব পড়াবো ওকে। আমার এতদিনের সঞ্চিত জ্ঞানের সবটা দিয়ে যাব ওকে। 1914 নাগাদ উইলবারের বয়স হলো 1 বছরের মতো। তবে ততদিনে আকার আয়তন বছর 4 বাচ্চাকে ছাড়িয়ে গেছে। সমবয়সীদের সঙ্গে খেলতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সে সারা দিন তার মায়ের সঙ্গে বনে বাদারে ঘুরে বেড়ায়। মা তাকে পাহাড়, উপত্যকা, নদী চেনায়। সন্ধেবেলা আবার বাড়ি ফিরে আসে।
উপরতলার যে ঘরটায় সবগুলো জানলা কাঠের পাতলা তক্তা দিয়ে মুড়ে ফেলা হয়েছিল, সেই ঘরে তাকে নিয়ে আসে তার দাদু। ঘরটার উত্তর দিকে যেদিকে পাহাড় দেখা যায়, সেদিকে একটা মাত্র ফাঁক আছে। সেদিকে চেয়ে এক গোপন মন্ত্র উচ্চারণ করতে থাকে বুড়ো। উইলবারও তাতে যোগ দেয়, মানে না বুঝলেও যেন তাতে রয়েছে অজানা বিশ্বের কোনো অমোঘ হাতছানি। তাকে এড়ানো যায় না, না শুনে থাকা যায় না। বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলে উইলবার স্পষ্ট বুঝতে পারে হৃদস্পন্দন শিথিল হচ্ছে, পা ভারী হয়ে আসছে। একবার এল সয়ার নামে গ্রামের এক পশু ব্যবসায়ী তাদের বাড়িতে খান 25 গরু দিতে এসেছিল। নিচতলায় তখন লাভিনিয়া না থাকায় বাড়িটা ঘুরে দেখছিল সে। উপরের তলার করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই তার নাকে এসে ধাক্কা মারে এক বিজাতীয় গন্ধ। গন্ধের উৎস লক্ষ্য করে হেঁটে সে উপস্থিত হয় উইলবারের ঘরটার সামনে। একটা বিশ্রী স্যাঁতস্যাঁতে গন্ধ, তার সঙ্গে তাল মিলিয়ে শুনতে পায় এক টানা কোনো অজানা ভাষায় কেউ মন্ত্র পড়ে চলেছে। সেই আওয়াজকে ছাপিয়ে যাচ্ছে এক জান্তব আওয়াজ। সয়ারের মনে পড়ে যায় বুড়ো উইটলির যুবক বয়সের কার্যকলাপ। কোনো এক 25শে ডিসেম্বর যখন সবাই উৎসবে মত্ত, তখন সে কোনো এক বিধর্মী দেবতাকে তুষ্ট করতে মন্ত্র পড়তে পড়তে 3টে ষাঁড় বলি দেয়। অবলা প্রাণীর রক্তে অকারণে রক্তাক্ত হয়েছিল তাদের খুশির দিন। আর মনে করতে পারে না সয়ার। হঠাৎ করেই আশেপাশের আবহাওয়া শীতল থেকে শীতলতর হয়, হাত পা অসাড় হয়ে আসতে থাকে তার। তারপর সব ঝাপসা। সালটা 1917। ইংল্যান্ডে প্রথম বিশ্বযুদ্ধের আবহাওয়া। সেই স্রোত আছড়ে পড়েছে ডানউইচেও। আহত সৈন্যদের রাখার জন্য বড় জায়গার সন্ধান চলছে। সেখানে মেডিকেল ক্যাম্প তৈরি করা হবে। আশপাশের মধ্যে সব থেকে বড় বাড়ি হিসেবে উইটলিদের ফার্ম হাউসটাই আগে নজরে পড়ে। ফলে সার্ভের জন্য টিম পাঠানো হয়। স্থানীয় লোকজনও হাঁপ ছেড়ে বাঁচল। ভাবল এবার হয়তো এই উইটলি পরিবারের অশুভ কাজকর্ম সবার সামনে ফাঁস হয়ে পড়বে। কিন্তু রিপোর্ট যখন বেরোলো, তখন কোথায় কি, সব কিছুতে ক্লিন চিট। শুধুমাত্র বাড়িটাকে ক্যাম্প হিসেবে ব্যবহার না করার কারণ হিসেবে পাহাড়ি দুর্গমতাকে খাড়া করা হয়েছে। এই রিপোর্ট দিয়ে ওপর মহলের মুখ বন্ধ করা গেলেও স্থানীয় মানুষের মনের ভয় দূর করবে কি দিয়ে? তারা এক অজানা আশঙ্কায় দিন গুনতে থাকে। বছরে দুবার উইটলিরা এক বিচিত্র রিচুয়াল পালন করত। বাড়ির পেছনে সেন্টিনেল পাহাড়ে চূড়োয় বুড়ো উইটলির তৈরি পাথরের বেদিতে আগুন জ্বেলে দিয়ে আসত তারা। এবং ঠিক এই সময় পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে আসা গড় গড় আওয়াজের তীব্রতা বেশ খানিকটা বেড়ে যেত। শোনা যায় এ সময় উইটলিরা নাকি পশু জন্তু বলিও দিত। 1923 নাগাদ উইলবারের বয়স হয় 10। যদিও ততদিনে তার দাড়ি গোঁফ গজিয়েছে দস্তুর মতো, গলার স্বর ভারী হয়ে গেছে। হাবভাব মোটেই বছর দশেকের কিশোরের উপযুক্ত নয়। এই সময় উইটলিদের বাড়ির দোতলায় আবার কাঠের কাজ শুরু হয়। বাইরে ফেলা ভাঙা কাঠের টুকরো দেখে গ্রামবাসীরা ধারণা করে যে সম্ভবত দোতলার ভিতরের দিকের দেওয়াল এবং মেঝে উপড়ে ফেলেছে উইটলিরা। ফলে গোটা বাড়িতে আর দোতলা বলে কিচ্ছু নেই, কেবল মাটি থেকে ছাদ অবধি
একটা ফাঁপা শূন্যতা তৈরি হয়েছে। পরের বসন্তে বুড়ো হুইটলি লক্ষ্য করেন তার জানলার কাছে রাত্রে কিছু বিচিত্র পাখির আনাগোনা শুরু হয়েছে। কোনো অজ্ঞাত কারণে হুইটলির মনে হয় ওই পাখিগুলোই নাকি ওর মৃত্যুদূত। কিছুদিন পরে হুইটলিদের বাড়িতে ডক্টর হটনের ডাক পড়ে। তিনি সত্তর ঘোড়া নিয়ে পৌঁছে দেখেন বুড়ো হুইটলি খাটের উপর শুয়ে বুক চেপে ছটফট করছেন। তার পাশেই দাঁড়িয়ে রয়েছে ফ্যাকাশে চেহারার মেয়ে আর নাতি। উপরে তাকিয়ে তিনি দেখেন সত্যি একতলার ছাদ খুলে ফেলা হয়েছে, উপরের দিকটা অন্ধকারে ঢাকা। সেখান থেকে কোনো কারণে সমুদ্রের ঢেউয়ের মতো ছন্দবদ্ধ একটা আওয়াজ আসছে। সেই সঙ্গে জানলা দিয়ে সেই বিচিত্র পাখিদের শব্দ। ডাক্তার কোনো রকমের প্রেসক্রিপশন লিখে ফিরে আসতে আসতে শুনতে পান বুড়ো হুইটলি তার নাতিকে বলছেন, আরো আরো জায়গা দরকার তোমার উইলি। তুমি যত বড় হবে সেও তত বাড়বে। তারপর এক সময় তোমার বয়স মানবে সে। এই বইয়ের 751 পাতায় যে মন্ত্রটা লেখা আছে সেটা দিয়ে ওকে খেতে দিও, ওকে খেতে দিও কেমন? তবে মনে রেখো, যত খেতে দেবে তত বেড়ে উঠবে সে, আর ততই। এই সময়ে পাহাড়ের শব্দগুলো আবার শুরু হয়। ডাক্তার চেয়ে দেখেন লাভিনিয়ার মুখ পাংশু বর্ণ হয়ে গেছে। কেবল উইলবারের মুখে একটা সরু হাসি খেলা করছে। সেরাতের পর বুড়ো হুইটলিকে আর গ্রামে দেখা যায়নি। সে বছর হ্যালোউইনে পাহাড়ের শব্দ সর্বাধিক হয়, তবে তাকেও ছাপিয়ে যায় উইলবারদের জানলায় পাখির আর্তনাদ। মাঝরাতের পর শয়ে শয়ে পাখির একযোগে আর্তনাদ গোটা গ্রামটাকেই যেন কাঁপিয়ে দেয়। ভোর হলেই আবার কোথায় যেন চলে যায় তারা। একসময় হুট করেই পাখিদের আসা বন্ধ হয়। এর কারণ অবশ্য কেউ জানে না। কেবল পাখি আসা বন্ধ হওয়ার পর বুড়ো হুইটলির ফ্যাকাশে মেয়ে লাভিনিয়াকেও আর কোনোদিন দেখা যায়নি। দাদু আর মায়ের অন্তর্ধানের পর 1927 গ্রীষ্মে আবার বাড়িতে কাঠের কাজ শুরু করে উইলবার। একতলার একটি বাদ দিয়ে সমস্ত দরজা জানলা সে বন্ধ করে দেয়। লোকে সন্দেহ করে মায়ের অন্তর্ধানের ব্যাপারে সে হয়তো কিছু জানে, তবে কেউই কিছু জিজ্ঞেস করার সাহস পায় না। তার উচ্চতা আপাতত প্রায় 7 ফুট ছাড়িয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এখনো বেড়ে চলেছে সে। কানাঘুষো শোনা যাচ্ছিল বুড়ো হুইটলি নাকি উইলবারকে একটা ইংরেজিতে লেখা বই দিয়ে গেছেন। বইটার নাম নেক্রোনমিকন। মূল বইটা ল্যাটিন ভাষায় লেখা। পৃথিবীর নানা দেশের উদ্ভট সব তন্ত্রবিদ্যার কথা তাতে লেখা আছে। সেই বইয়ের সমস্তটা পড়ে উদ্ধার করতে পারলে মানুষ নাকি উন্মাদ হয়ে যায়। তবে ইংরেজি ভার্সনটায় নাকি কিছু পাতা ইচ্ছা করেই বাদ দেওয়া আছে। উইলবার মূল বইটা জোগাড় করার জন্য মরিয়া হয়ে পড়ে। তবে বিস্তর ধার দেনা করেও মিসকাটেনিক ইউনিভার্সিটি থেকে ল্যাটিনে লেখা বইটা সে জোগাড় করতে পারে না। শেষ অবধি সে নিজেই এসে হাজির হয় আরখামে।
মিসকটনিক ইউনিভার্সিটির লাইব্রেরিতে। ইউনিভার্সিটির লাইব্রেরির তন্ত্রবিদ্যা সংক্রান্ত বইগুলো দেখাশোনা করেন ডক্টর আর্মিটেজ। উইলবারের সম্পর্কে কানাঘুষো আগেও শুনেছিলেন তিনি। স্বভাবতই সে এসে নেক্রোনমিকানের খোঁজ করায় একটু সন্দেহ হয় তার। উইলবার একটা টেবিলে বইয়ের ল্যাটিন ভার্সনটা খুলে ঝুঁকে পড়তে কৌতূহলবশতই তার কাঁধের পাশ দিয়ে বইটার খোলা পাতার দিকে নজর দেন তিনি। যেটুকু চোখে পড়ে তাতে তার মনে হয় ল্যাটিন ভার্সনটা নিজের ইংরেজি ভার্সনের সঙ্গে মিলিয়ে দেখছে সে। ইংরেজি বইয়ের 751 পাতায় যা লেখা ছিল তার সঙ্গে ল্যাটিন টেক্সট মিলিয়ে হারানো পাতাগুলো উদ্ধারের চেষ্টা করছে। তুমি ওখানে কি খুঁজছো বলো তো? উইলবার বই থেকে মুখ না সরিয়েই বলে, একটা ফর্মুলা খুঁজছি আমি। ফর্মুলা? কিসের? বইটা ঠিক এই জায়গাটাতে একটা সূত্র লেখা আছে। ইয়াগ সততকে জাগিয়ে তুলতে গেলে একটা মন্ত্র লাগবে, একটা মন্ত্র। ইয়গ সথত? আর্মিটেজ কৌতূহলের বশেই তার কাঁধের পাশ দিয়ে উঁকি মেরে লেখাগুলো পড়ার চেষ্টা করেন। তিনি দেখতে পান সেখানে লেখা আছে সমগ্র মহাবিশ্বের উপর আসন্ন কোনো ভয়াবহ আতঙ্কের সংকেত। লেখাটা মোটামুটি এইরকম: মানুষ পৃথিবীর প্রথম বা শেষ অভিভাবক নয়, এর সত্যিকারের শাসক হলো প্রাচীন দেবতারা। কোনো মাত্রা বা ডাইমেনশনের মধ্যে তারা আবদ্ধ থাকে না, আমরা তাদের দেখতে পাই না। তবে তাদের জগৎ আর আমাদের জগতের মাঝে একটা দরজা রয়েছে। আদিম দেবতা ইয়গ সততই হলো সেই দরজা। সেই কেবলমাত্র জানে কবে কোথা দিয়ে দেবতারা এ জগতে প্রবেশ করেছে এবং আবার কবে প্রবেশ করতে চলেছে। সেই একমাত্র জানে দেবতাদের দেখতে পায় না কেন মানুষ, কেবল মাঝে মাঝে তাদের গন্ধ নাকে আসে। ঝোড়ো হাওয়ায় মিশে থাকে তাদের ডাক। পৃথিবীর অতল থেকে উঠে আসা দানবিক শব্দে মিশে থাকে তাদের আহ্বান। যে জগৎকে মানুষ শাসন করছে আজ, একদিন সেই জগৎ তারা শাসন করত। খুব শীঘ্রই আবার নিজেদের শাসন কায়েম করবে তারা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এতটুকু পড়েই আর্মিটেজের বুক কেঁপে ওঠে। তন্ত্রবিদ্যার উপর তার নিজেরও অগাধ বিশ্বাস আছে। তাছাড়া উইটলি পরিবারের এই ছেলেটি যে স্বাভাবিক মানুষের মতো একেবারেই নয় তা খানিকটা তিনি নিজেও বিশ্বাস করতেন। চেয়ারের উপর বসে থাকা দৈত্যাকার চেহারার মানুষটাকে ভয় লাগে তার। এই সময় উইলবার মুখ তুলে আর্মিটেজের দিকে চেয়ে বলে, হ্যাঁ, না না না, এইভাবে হবে না। মনে হচ্ছে বইটা আমাকে বাড়ি নিয়ে যেতে হবে। এ থেকে আমি যা জানতে চাইছি তা এখানে বসে উদ্ধার করা সম্ভব নয়। চিন্তা করবে না, আমি বইটা যত্ন নেব। এই বইটার যা গুরুত্ব তাতে। আর্মিটেজ কিন্তু কিছুতেই রাজি হন না। শেষে বিফল মনোরথ হয়ে ফিরে যায় উইলবার। সে বেরিয়ে যাওয়ার পরেই আর্মিটেজের মনে হয় সমস্ত ঘরটা যেন কিসের একটা গন্ধে ভরে গেছে। বিশ্রী স্যাঁতস্যাঁতে একটা গন্ধ। আর্মিটেজের মনটা একটা চাপা আতঙ্ক আর কৌতূহলে ভার হয়ে থাকে। কি একটা যেন আছে এই উইলবার উইটলির মধ্যে। আদৌ কি সে কোনো স্বাভাবিক মানুষ? নেক্রোনমিকনের পাতায় এত মন দিয়ে কি খুঁজছে সে? কৌতূহল এতই বেড়ে ওঠে যে উইলবারদের বিচিত্র পরিবার সম্পর্কে রীতিমতো খোঁজ খবর শুরু করেন আর্মিটেজ। যা জানতে পারেন
তাতে তার মনের ভিতর জমাট আতঙ্কের মাত্রা আরও এক পরত বেড়ে যায়। উইলবার ফিরে যাওয়ার পরেও আর্মিটেজের আতঙ্ক কমতে চায় না। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন লাইব্রেরির বাইরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে উইলবার, আর বারান্দার ভেতর থেকে বুনো কুকুরগুলো হিংস্র ভঙ্গিতে চিৎকার করে চলেছে তার দিকে চেয়ে, যেন ছেড়ে দিলে এক্ষুনি ঝাঁপিয়ে পড়ে কুটি কুটি করে ফেলবে তাকে। কেন এত হিংস্র হয়ে উঠল কুকুরগুলো? সে বিভৎস চেহারা, নেক্রোনমিকন হস্তগত করার মরিয়া চেষ্টা, সব কিছু বারংবার ভাসতে থাকে আর্মিটেজের চোখে। তিনি অন্য লাইব্রেরিয়ানদের উইলবারকে কোনো বই ধার দিতে বারণ করে দেন। লাইব্রেরিতে বিনা অনুমতিতে প্রবেশ আটকাতে বার্গলার অ্যালার্ম লাগান। তাও কোনো এক অজানা বিপদের আশঙ্কায় তার মন কুডাক ডাকতে থাকে। অগস্ট মাসের রাত। এক পশলা বৃষ্টির পর মেঘের আড়াল কাটিয়ে চাঁদ দেখা দিয়েছে আকাশে। জ্যোৎস্নায় ভিজে যাচ্ছে আর্মিটেজের বিছানা। তিনি পাশ ফিরে শোন। হঠাৎ একটা জান্তব আওয়াজে তার ঘুম ভেঙে যায়। ধর্ম করে বিছানার উপর উঠে বসেন। উঠে দেখেন রক্ষী কুকুরগুলো তারও স্বরে চেঁচাচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে একটা চিৎকার কানে আসে তার। এ কোনো পার্থিব আওয়াজ হতে পারে না, যেন পৃথিবীর অন্তঃস্থল ফুঁড়ে উঠে আসছে এই আওয়াজ। আর দেরি করেন না ডক্টর আর্মিটেজ। তাড়াহুড়ো করে একটা জামা গলিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। এসে দেখেন বাকিরাও এসে উপস্থিত হয়েছে সেখানে। লাইব্রেরি থেকে অ্যালার্মের শব্দ তখনও প্রতিধ্বনিত হচ্ছে। তিনি বুকে সাহস সঞ্চয় করে ভিড় ঠেলে এগিয়ে যান লাইব্রেরির দিকে। কেউ ভেতর থেকে বলে ওঠে, এ জিনিস সাধারণ চর্মচক্ষে ধরা পড়বে না। এক পা দুপা করে পিছিয়ে আসেন। আরও দুই প্রফেসরকে নিয়ে লাইব্রেরিতে প্রবেশ করেন আর্মিটেজ। ঠিক তখনই ভেতর থেকে এক দুর্গন্ধ এসে ধাক্কা মারে তাদের নাকে। ভেতরটা গুলিয়ে ওঠে। গন্ধটা পরিচিত ঠেকে ডাক্তার আর্মিটেজের। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে গোঙানির আওয়াজ। পায়ের নিচে একটা চিটচিটে তরলের উপস্থিতি অনুভব করেন তারা। শেষে বুকে সাহস সঞ্চয় করে লাইটের সুইচটা জ্বালান আর্মিটেজ। প্রথমেই তার চোখে পড়ে প্রায় 9 ফিট লম্বা একটা বৃহদাকার দেহ অর্ধেক বেঁকে পড়ে আছে মাটিতে। কুকুরের নখের আঁচড়ে তার জামা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে গভীর ক্ষত। সেই ক্ষত চুঁইয়ে বেরিয়ে আসছে সবজে হলুদ রঙের তরল। সেই দেহ থেকে অল্প দূরে পড়ে আছে একটা রিভলভার, তাতে কার্তুজ ভরা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বই। সব থেকে বেশি নজর টানছে সেই বৃহদাকার মানুষের দেহটা। মানুষের মতো হাত পাগুলো কিন্তু আকারে বিরাট। তার সেই ভাঙা গাল, খয়াটে ঠোঁট, খসখসে চামড়া, চেহারার বিভৎসতা চোখে আঙুল দিয়ে তার পরিচয় বুঝিয়ে দেয়। কিন্তু আজ তার রূপ আরো বিচিত্র। সমগ্র দেহ ঘন কালো লোমে ঢাকা, কিন্তু অদ্ভুতভাবে বুকের দিকটায় রয়েছে হলুদ কালো রঙের আঁশ। আরে এ তো উইলবার। ঘরে আরও 3 জন মানুষের উপস্থিতি টের পেয়ে চিৎকার দ্বিগুণ হয়ে যায়। মন দিয়ে শুনলে টের পাওয়া যায় কোনো অজানা ভাষায় এক টানা মন্ত্র পড়া হচ্ছে। প্রথমে তার কোনো মানে বুঝতে না পারলেও ইয়োগ সথত শব্দটা বারংবার কানে আসায় হঠাৎই আর্মিটেজের মাথায় একটা সম্ভাবনার কথা খেলে যায়। এই শব্দটাই তো তিনি নেক্রোনমিকনে দেখেছিলেন। আর কিছু ভাবতে পারেন না তিনি।
একসময় গোঙানির শব্দ থেমে যায়। হঠাৎ দেহটা মুখ তুলে তাকায়। তার বিস্ফারিত চোখে খুনে দৃষ্টি, চোখের মধ্যে লাল শিরা ফুলে গোটা চোখটাকেই রক্তবর্ণ করে তুলেছে। সামনের দুহাতে ভর দিয়ে উঠে দাঁড়াতে চায় সে। সবাই পাগলের মতো ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। একসময় ধপ করে মাটিতে পড়ে যায় দেহটা। ঠিক তখনই দেখা যায় কোথা থেকে মেঘ ফুঁড়ে একদল চিল উড়ে আসে, যেন শিকারের খোঁজে তীব্র স্বরে বাড়িটার ওপর দিয়ে পাক খেতে থাকে তারা। ইতিমধ্যে ডক্টর আর্মিটেজ কাঁপা কাঁপা হাতে ঘরের দরজা বন্ধ করে দেন। সবার উদ্দেশ্যে গলা তুলে বলতে থাকেন, আপনারা সবাই শান্ত হন। আমি জানি এই ঘরে এমন কিছু ঘটনা ঘটে গেছে যাতে ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই মুহূর্তে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। আমি ইতিমধ্যে পুলিশকে জানিয়ে দিয়েছি, ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর একটা কথা, কেউ দরজা খুলে লাইব্রেরির ভিতরে যাওয়ার চেষ্টাও করবেন না। আধ ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে যখন লাইব্রেরির দরজা খোলে, ডক্টর আর্মিটেজ সহ সবাই বিদ্যুৎ পৃষ্ঠের মতো দাঁড়িয়ে। কিন্তু কোথায় কি? সেই সবজে হলুদ রঙের তরলের আর কোনো চিহ্ন মাত্র নেই। স্যাঁতস্যাঁতে বিশ্রী দুর্গন্ধটা উধাও। 9 ফুটের দেহটা যেন কর্পূরের মতো উবে গেছে। তার বদলে পড়ে আছে হাড় গোড় ছাড়ানো একদলা কালো মাংসপিণ্ড। উইলবারও তার মায়ের মতোই অদৃশ্য হয়ে গেল চিরকালের মতো। উইলবারের এই অন্তর্ধান ডক্টর আর্মিটেজের থেকে পুলিশ বাহিনী সকলকেই হতভম্ব করে দিল। এই অলৌকিক ঘটনার খবর বাইরে চাউর হলে জনমানুষে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এই ভয়ে পুলিশ সুপার যথাসাধ্য চেষ্টা করলেন খবরটা ধামাচাপা দেওয়ার। উইলবারের কোনো উত্তরসূরি আছে কিনা তার খোঁজ লাগালেন। গ্রামে পৌঁছে তারা দেখলেন উইটলিদের ফাঁকা ফার্ম হাউস থেকে উৎকর্ষী ভ্যাবসা গন্ধ আর যান্ত্রিক আওয়াজ দিনকে দিন বেড়েই চলেছে। বিপদের আশঙ্কায় পাহাড়ি গ্রামাঞ্চল ডানউইচ তখন উত্তাল হয়ে আছে। এসব দেখে শুনে তারা সার্ভেতে ইতি টেনে এবং উপর মহলের চাপে একটা কোনো রকম রিপোর্ট পেশ করলেন আইলসবাড়ির কোর্টে। সেই কাঠের তক্তা ঘেরা ঘর থেকে বেরোলো একগাদা খসড়া কাগজ। তাতে বিভিন্ন রঙের কালি এবং বিভিন্ন প্যাটার্নের লেখা থাকায় সেই হাতের লেখা যে কার, হ্যান্ডরাইটিং এক্সপার্টরা সে বিষয়ে থই পেল না। যেসব পুরনো পুঁথিপত্র পাওয়া গেল সেই বিচিত্র ফন্ট দেখে কোনো ভাষাবিদ তার মর্মোদ্ধার করতে পারল না। তবে উইলবারের অন্তর্ধানের খবর বেশি দিন চাপা থাকল না। বর্ষার প্রকোপ তখন একটু কমেছে। কালো মেঘের চোখরাঙানি কাটিয়ে পেঁজা তুলোর মতো শরতের সাদা মেঘ পাল তুলেছে নীল আকাশে। ডানউইচ গ্রাম আর কোল্ড স্প্রিং গ্লেন বনাঞ্চলের মাঝে প্রায় 10 একরের ঘন সবুজ তৃণভূমি। প্রতিদিনই সেখানে গরুর পাল নিয়ে চড়াতে আসে জর্জ কোরেদের রাখাল ছেলে লুথার ব্রাউন। কিন্তু 10ই সেপ্টেম্বর দিনটা আর 5টা দিনের থেকে একটু আলাদা ছিল। তার আগের দিন অর্থাৎ 9ই সেপ্টেম্বর সকাল থেকেই আকাশের মুখ ভার। তার উপর অনেক দিন পর পাহাড়ের চূড়া থেকে আসা সেই আওয়াজ তীব্রতর হয়েছে। রাস্তার কুকুরগুলো সকাল থেকেই পাগলের মতো চেঁচাতে শুরু করেছে। পরদিন সকাল থেকেই বাতাসে এক তীব্র দুর্গন্ধ টের পেল সবাই। সব মিলিয়ে তাদের এক বিশেষ দিনের কথা মনে পড়তে লাগল। উইলবারের যেদিন জন্ম হয়েছিল। পরের দিন গরু চড়িয়ে ফেরার সময় পেরিয়ে গেল
তবু লুথার ফিরছে না দেখে মিসেস কোরের কপালে ভাঁজ পড়ল। প্রায় ঘন্টা খানেক পর হঠাৎ এক তীব্র চিৎকারে ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। এসে দেখলেন লুথার অজ্ঞান হয়ে পড়ে আছে বারান্দায়। কিছুক্ষণ পর খানিক সুস্থ হলো সে। তখনও ভয়ে তার কথা জড়িয়ে যাচ্ছে। ওখানে ওখানে কিছু একটা আছে। কোথায় লুথার? কি আছে ওখানে? আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু সত্যি আমি দেখেছি। ঝড় আসার আভাস পেয়ে আমি গরু নিয়ে আসছিলাম, তখন দেখি রাস্তার দুধারে লম্বা লম্বা গাছের মাথাগুলো দুমড়ে মুচড়ে আছে, যেন একটা অতিকায় দৈত্য চলে গেছে ওগুলোর উপর দিয়ে। সেই গাছের সার লক্ষ্য করে যখন কাঁচা রাস্তায় এসে পৌঁছালাম, তখন দেখি বড় বড় পায়ের ছাপ। ওগুলো কোনো সাধারণ পায়ের ছাপ নয়। জিপটা দোপে না, আর তার সঙ্গে সেই স্যাঁতস্যাঁতে গন্ধ। ও আবার ফিরে এসেছে ও। কে ফিরে এসেছে লুথার? উইলবার। মিসেস কোরে বোঝেন লুথার যা ভয় পেয়েছে তার থেকে কোনো সঠিক তথ্য পাওয়া যাবে না। খানিক পর তাকে বিদায় করে তিনি হুইটলিদের প্রতিবেশী মিসেস সয়ারকে ফোন করেন। তিনি কিছু বলার আগেই ফোনের ওপারে ফেটে পড়েন মিসেস সয়ার। সামান্য সৌজন্যটুকু বিনিময় না করে বলতে শুরু করেন তিনি। আপনি জানেন মিসেস কোরে, এই 2 দিন আমরা কিভাবে কাটিয়েছি? 2 দিনের প্রত্যেকটা সেকেন্ড আমরা পার করেছি মৃত্যু ভয়ে। শান্ত হন মিস সয়ার, টেক ইউর টাইম। তারপর আমাকে খুলে বলুন কি হয়েছে। কাল আমার চ্যান্সি গরুর পাল নিয়ে মাঠে গেছিল। সন্ধ্যেবেলা ফিরে আসার সময় দেখে হঠাৎ এক বিকট শব্দ। গরু ফেলে ছুটতে এসে দেখে হুইটলিদের বাড়িটা যেন কেউ ডাইনামাইট মেরে ফাটিয়ে দিয়েছে। চারিদিকে কাঠ ছড়িয়ে আছে, আর রক্তের গন্ধ রক্তে। ডাইনামাইট মেরে? কিন্তু এ গ্রামে ওসব আসবে কোত্থেকে? জানি না। সারা রাত ও বাড়ির চারপাশে পেঁচার শেকি ডাক, আর বাড়িকে ঘিরে উড়ে চলেছে খান পাঁচেক বাজ আর চিল। বিশ্বাস করুন আমরা কাল সারা রাত ঘুমোতে পারিনি। আজ সকালে চ্যান্সি গিয়ে দেখে আমাদের গরুগুলো সব রক্তশূন্য অবস্থায় মরে পড়ে আছে। তাদের আশেপাশে ছড়িয়ে আছে রক্তের মতো কিছু একটা তরল। রক্তের মতো গন্ধ হলেও রং কেমন যেন হলদেটে সবুজ। তার উপর দিয়ে কিছু একটা টেনে নিয়ে যাওয়ার ছাপ স্পষ্ট। মিসেস কোরের লুথারের দেওয়া বর্ণনা মনে পড়ে যায়। আমরা এতদিন ওই উইলবারকে যমদূত ভাবতাম, কিন্তু এখন আমার মনে হয় ওই বুড়ো ও বাড়িতে আরো কিছুকে বশ মানিয়ে রেখেছিল। সে এখন বেরিয়ে এসেছে। আমাদের আর বাঁচার উপায় নেই, আর কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। তাকে সান্ত্বনা দিয়ে 2-4টে কথা বলে ফোনটা কেটে দেন মিসেস কোরে। এক অজানা ভয় তার সমগ্র মনকে গ্রাস করছে। যে ভয় এতদিন ধরে ডানউইচবাসী পেয়ে এসেছে, তা কি তবে সত্যি হতে চলল? এইসব খবর চাপা থাকে না। গ্রামের প্রধান সবাইকে ঘরে থাকার নির্দেশ দিলেন। স্প্রিং গ্লেনের পাশে ফ্রাই পরিবারের বাস। তারা সারা রাত বনের মধ্যে দিয়ে একটা ধাতব শব্দ শুনতে পেলেন। এর মাঝেই
হঠাৎ তাদের গোলাবাড়ি থেকে একটা বিকট চিৎকারের শব্দ ভেসে এলো, কিন্তু কেউ তার কারণ জানতে চেয়ে বাইরে যাওয়ার সাহস করল না, যেন কেউ কোনো মন্ত্র বলে তাদের থেকে চলার শক্তিটুকুও কেড়ে নিয়েছে। তারা আতঙ্কে কাঁদতে পর্যন্ত ভুলে গেছে। পরদিন সকালে দেখা গেল স্প্রিং গ্লেন থেকে ফ্রাইদের বাড়ি অবধি যত গাছ ছিল তাদের সবগুলো যেন ইউ আকৃতিতে মাটির দিকে নুয়ে পড়েছে। সেই গাছের সার এসে থেমেছে ফ্রাইদের গোলাবাড়িতে। সেখানে তাদের ডজন খানেক গরু মোষের মধ্যে 4টে আধ খাওয়া অবস্থায় পড়ে আছে। তাদের ওপর মাছি ভন ভন করছে। বাকি গরু মোষগুলোকে পাওয়া গেল না। আর একটু এগিয়ে গিয়ে যেখানে ফ্রাইদের বাড়ি ছিল সেখানটা এখন ধুধু করছে। শুধু পড়ে আছে সেই হলদেটে সবুজ তরল আর সেই স্যাঁতস্যাঁতে গন্ধ, যেন কেউ সেখান থেকে ফ্রাইদের বাড়িটা চিরকালের মতো পৃথিবী থেকে মুছে দিয়েছে। ঠিক এই সময় আরখামের লাইব্রেরিতে অন্য এক হিমশীতল আতঙ্ক ডানা মেলছিল। উইলবারের সেই পাণ্ডুলিপিখানা ভাঁজ ফেলেছিল ইউনিভার্সিটির বিজ্ঞানীদের কপালে। পৃথিবীর নতুন বা প্রাচীন কোনো ভাষার সঙ্গেই এই লেখাগুলোর কোনো মিল নেই। বিস্তর গবেষণা করে শেষে বিজ্ঞানীরা ধারণা করেন লেখাগুলো আদৌ কোনো ভাষাই নয়, ওগুলো আসলে কিছু সাংকেতিক চিহ্ন। উইলবারের সংগ্রহ থেকে পাওয়া বইপত্রের মধ্যে একটি বই বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞানীদের। এই বইয়ের লেখাগুলোর সঙ্গে সংস্কৃতের কিছু কিছু মিল আছে। বইটা শেষ অবধি ডক্টর আর্মিটেজের হাতে এসে পৌঁছায়। পরদিন সকালে ডক্টর মর্গান দেখা করতে আসেন আর্মিটেজের সঙ্গে। পড়ার ঘরে বসে একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বইটার পাতা উল্টাচ্ছিলেন আর্মিটেজ। মর্গান তার পাশে চেয়ারে বসে প্রশ্ন করে, একটা ব্যাপার কিছুতেই মাথায় ঢুকছে না ডক্টর। উইলবার হঠাৎ বইটা সংস্কৃত হরফে লিখতে গেল কেন? সংস্কৃত নয়, বইটা খাস ইংরেজিতেই লেখা হয়েছে। কেবল লেখাগুলোকে গোপন করার জন্য বর্ণগুলোকে সংকেতের আকারে লেখা হয়েছে। দিস ইজ ক্রিপ্টোগ্রাম মর্গান। তবে এই সাংকেতিক ভাষাটা একদিনে তৈরি হয়নি। প্রজন্মের পর প্রজন্ম বুদ্ধিমান মানুষের হাতে ব্যবহৃত হয়েছে এই সংকেত। উইলবারের কোনো পূর্বপুরুষ সম্ভবত এই ক্রিপ্টোগ্রামের জনক। কিন্তু সংকেতটা কিসের বলা মুশকিল। আপাতত কিছু বইপত্র পড়ে একটাই মাত্র প্যাসেজ আমি উদ্ধার করতে পেরেছি। যদি সেই প্যাসেজটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের লেখা হয় তাহলে। মর্গানের হাতে একটা কাগজ তুলে দেন আর্মিটেজ। তাতে ইংরেজিতে একটা প্যারাগ্রাফ লেখা আছে। এই যে এই প্যাসেজটা লেখা হয় 1916 সালের 26শে নভেম্বর। বছর তিনেকের এক বাচ্চার হাতে লেখা ডায়েরি। যদিও লেখা পড়ে তা বোঝবার উপায় নেই। আজ আমি প্রথম সাদাতের ব্যাপারে জানতে পারলাম। ছাদে সিলিংয়ে ও লুকিয়ে থাকতে মোটেই ভালো লাগে না। ও বেরিয়ে আসতে চায়, পাহাড়ের ওপরে উঠতে চায় বারবার। দাদু আমায় কাল রাত্রে আবার সেই মন্ত্রটা শেখানোর চেষ্টা করেছিলেন। ওই মন্ত্রটা পড়ে আমি দুটো অদ্ভুত শহর দেখতে পেয়েছি। পৃথিবীটা ফাঁকা হয়ে গেলে ওই শহর দুটো দেখতে যাব আমি। দাদু মনে হয় ততদিন বেঁচে থাকবে না। আমার খুব দেখতে ইচ্ছা করে সাদাত পৃথিবীটাকে ফাঁকা করে দিলে আমার চারপাশটা তখন কেমন দেখাবে। তখন কেমন দেখাবে আমার খুব দেখতে ইচ্ছা করে। সেটা খুব দেখতে ইচ্ছা করে। লেখাটা পড়ে একটা হিমেল স্রোত নেমে গেছিল মর্গানের শিরদাঁড়া পেয়ে। সে চলে যাওয়ার পর সেদিন চেয়ার থেকে আর ওঠেননি আর্মিটেজ। গভীর রাত অবধি একটার পর একটা পাতা উল্টে গেছিলেন সেই ম্যানুস্ক্রিপ্টের।
দুদিন পর সকালে মর্গ্যান খানিকটা চিন্তিত হয়েই তার সঙ্গে দেখা করতে আসেন। বন্ধুর শারীরিক অবস্থা দেখে তাকে আবার রাত জেগে পড়াশোনা করতে নিষেধ করে যান তিনি। অবশ্য বারণ ভুলে দুদিন পরে আবার পাণ্ডুলিপি নিয়ে পড়েন আর্মিটেজ। শেষে গোটা ডায়েরিটা উদ্ধার করে ক্লান্তি, অবসন্নতা আর আতঙ্কে চেয়ারে লুটিয়ে পড়েন। আর্মিটেজের স্ত্রী তাকে রাতের খাবার দিতে এলে চাপা চিৎকার করে তাকে ঘর থেকে চলে যেতে বলেন। চলে যাও ঘর থেকে, খাবো না। ফিরে যাওয়ার সময় মহিলা কৌতূহল বসে টেবিলের উপর পড়ে থাকা নোটসগুলোর দিকে তাকালে আর্তনাদ করে ওঠেন আর্মিটেজ। তারপর কোনো রকমে চেয়ার থেকে উঠে সমস্ত কাগজ একটা খামে ভরে জামার পকেটে ঢুকিয়ে রাখেন। অসুস্থতার ঘোরে বারবার একটা বাক্যই বলতে থাকেন তিনি, আর কিছু করার নেই আমাদের, আর কিছু করার নেই আমাদের। সারা রাত ঘুমের মধ্যে কি যেন বিড়বিড় করতে থাকেন। মানব সভ্যতা অবলুপ্ত হয়ে যাবে, সব প্রাণ মুছে যাবে। থামাও, কেউ থামাও ওদের। ওই উইটলিটাই ওদের প্রবেশের পথ খুলে দিয়েছে। আগস্ট মাসের পর থেকে আর কিছু খেতে পাইনিও, উইলবারের মৃত্যুর পর থেকে। আর এভাবে ওদের খিদে বাড়তে থাকলে। শনিবার দুপুরে আর্মিটেজ তার বিজ্ঞানী বন্ধু মর্গ্যানের সঙ্গে আবার লাইব্রেরিতে এসে উপস্থিত হন। সেখানে কিছু বিচিত্র আর অতিকায় বই খুলে আবার গবেষণা শুরু করেন। তবে বিস্তর মাথা ঘামিয়েও রাত অবধি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। পরদিন আর্মিটেজ নিজেই কয়েকটা ফর্মুলা ব্যবহার করে রাসায়নিক মিলিয়ে মিশিয়ে কিছু একটা তৈরি করার চেষ্টা করেন। উইলবার হুইটলি যে দানবিক অস্তিত্বকে রেখে গেছে পৃথিবীতে, তাকে সরাতে পারে এমন কোনো যৌগ কি সত্যিই আছে? নেক্রোনমিকনের পাতা উল্টে উত্তর খোঁজেন তিনি। তবে তখনও তিনি জানতেন না আর কিছুদিনের মধ্যে ডানউইচের আতঙ্ক হুইটলিদের ফার্ম হাউস থেকে বেরিয়ে ছড়িয়ে পড়তে চলেছে সমস্ত গ্রাম জুড়ে। শুক্রবার সকালে আর্মিটেজ মর্গ্যানকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন ডানউইচের উদ্দেশ্যে। দুপুরের রোদে ঝকঝক করছে পাহাড় থেকে উপত্যকা। বাইরে থেকে দেখে কে বুঝবে এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামের শিরায় শিরায় বইছে অজানা আতঙ্ক। সারা দুপুর ধরে দুজনে চষে ফেললেন গ্রামটা। স্থানীয় মানুষের আতঙ্ক, ফ্রাইদের বাড়ির ধ্বংসাবশেষ, সেখানে এখনো লেগে থাকা আলকাতরার মতো তরল, আধ খাওয়া আহত পশুর গোয়াল, সব কিছু চাক্ষুষ করে শিউরে উঠলেন। বিশেষ করে তার চোখ টানল পাহাড়ের মাথার সেই পাথরের বেদিটা, যেন খারাপ কিছু জায়গাটাকে ঘিরে রয়েছে। আর্মিটেজ বেশিক্ষণ সেখানে থাকতে পারলেন না। হাঁটতে হাঁটতে একসময় মর্গ্যান তাকালেন আর্মিটেজের দিকে। তারপর চাপা গলায় জিজ্ঞেস করলেন, কি মনে হচ্ছে ডক্টর, গ্রামের এই অবস্থা কে করেছে? উইলবারের বাড়ির দোতলায় যে বড় হচ্ছিল, বড় হতে হতে গোটা ফার্ম হাউসটা ফাটিয়ে এসে বেরিয়ে এসেছে। উইলবারের মৃত্যুর পর তাকে খাবার যোগান দেওয়ার আর কেউ নেই, ফলে সে নিজের মতো খাদ্য খুঁজে নিচ্ছে। আকৃতিতে প্রায় একটা দোতলা বাড়ির সমান হওয়ায় সে যেখান দিয়ে যাচ্ছে সেখানেই গাছপালা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিন্তু এত বড় প্রাণীটাকে কেউ দেখতে পাচ্ছে না। পাচ্ছে না কারণ প্রাণীটা আমাদের জগতের নয়। স্বাভাবিক চোখে তাকে দেখতে পাওয়া আমাদের কম্য নয়। তাহলে উপায়? উপায় একটা খুঁজে বের করেছি, কিন্তু সেটা কাজে দেবে কিনা জানি না। কাঁধের ব্যাগ খুলে একটা বন্দুকের মতো দেখতে অদ্ভুত দর্শন যন্ত্র বের করলেন তিনি। নেক্রোনমিকনে এক বিশেষ ধরনের ধুলোর কথা বলা আছে।
কয়েকটা সাধারণ রাসায়নিক মিশিয়েই সেটা তৈরি করা যায়। এই ডাস্ট প্রাণীটার গায়ে ছিটিয়ে দিতে পারলেই সে মানুষের চোখে কিছুক্ষণের জন্য দৃশ্যমান হবে। তারপর সন্ধে গড়িয়ে রাত নামল। তার সঙ্গে সঙ্গে ভয়ও যেন খরস্রোতা নদীর মতো পাহাড় চূড়া থেকে গ্রামের দিকে বয়ে যেতে লাগল। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলেন আর্মিটেজ। মনে মনে মন্ত্রটা ঝালিয়ে নিতে লাগলেন। এই গ্রামকে অজানা দানবের হাত থেকে বাঁচানোর বিরাট এক দায়িত্ব যার মাথায়, তার কি এত সহজে ঘুম আসে? কি কখনো এই উইলবারের ডায়েরিটা পড়েছিলাম কে জানে। সেই বিমূর্ত ভয়ের স্বরূপ সম্বন্ধে জ্ঞান থাকলেও তার সিকি ভাগও গ্রামের মানুষকে জানতে দেওয়া যাবে না। লোকগুলো এমনিতেই ভয়ে আছে, এখন এতটা আতঙ্ক নিতে পারবে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাহাড় থেকে আসা গড় গড় আওয়াজটা আরো বাড়তে লাগলো। মনে মনে বিপদের আশঙ্কা নিয়েই চোখ বুঝলেন আর্মিটেজ। একসময় সকালের আলো ফুটল। আর্মিটেজ চোখ খুলেই দেখলেন কি বিবর্ণ একটা দিন, তার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তা উপেক্ষা করে দুই প্রফেসর বেরিয়ে পড়লেন। তারা তিনজন স্থানীয় কিছু লোকজন সঙ্গে নিয়ে তাদের বলা রাস্তা বরাবর এগিয়ে যেতে লাগলেন। আকাশে ততক্ষণে মেঘ কেটে রোদ ফুটেছে। হাঁটতে হাঁটতে তারা গিয়ে পড়লেন একটা কাঁচা রাস্তায়। সেখানে বড় বড় গাছগুলো দুমড়ে মুচড়ে পড়ে আছে রাস্তার ওপর। এমন গাছ সারা গ্রাম জুড়েই আছে, কেবল এই গাছগুলো দেখলে বোঝা যায় সেগুলো বেশিক্ষণ আগে দোমড়ানো হয়নি। সবাই জলদি এসো আমার সঙ্গে। বাকিদের সঙ্গে নিয়ে সেই মুচড়ানো গাছপালার রেখা ধরে দৌড়াতে লাগলেন আর্মিটেজ। একসময় উপস্থিত হলেন হুইটলিদের বাড়ির সামনে। তার পেছনে মাথা তুলে দাঁড়িয়ে আছে সেন্টিনেল পাহাড়। পাহাড়ের সামনে গিয়ে আর্মিটেজ পকেট থেকে হাই পাওয়ারের টেলিস্কোপটা বের করে মর্গ্যানকে দিলেন। আমার থেকে তোমার চোখের জ্যোতি বেশি, দেখো তো কি দেখতে পাচ্ছ? পাহাড়ের খাড়া ঢালের দিকে লক্ষ্য করে টেলিস্কোপটা তুলে ধরল মর্গ্যান। তারপর কিছু একটা নজর করে তীব্র স্বরে চেঁচিয়ে উঠল, হা ভগবান, গাছপালা সহ বনাঞ্চলটাই যেন পাহাড় ভেঙে উপরে উঠছে। এই ভয়টাই পাচ্ছিলাম। পাহাড় বেয়ে বেদির দিকে উঠেছে শয়তানটা। ওখান থেকে শক্তি সঞ্চয় করেও। তার মানে আপনি জানেন যে প্রাণীটা আসলে কে? বলুন, উত্তর দিন। চুপ করে থাকবেন না, একমাত্র আপনিই পারেন আমাদের এই বিপদ থেকে মুক্তি দিতে। কি উত্তর দেবেন তিনি? অচেনা আদিমতম ভয় যেন তার বাক শক্তিটুকুও কেড়ে নিয়েছে। আর্মিটেজ আর মর্গ্যান দুজনে মিলে পাহাড়ে উঠতে শুরু করেছেন একটু আগে। সঙ্গের বাকি লোকজন পাহাড়ের আগে অবধি তাদের সঙ্গেই এসেছিল। তারা আর এগোতে রাজি হলো না। আর্মিটেজের টেলিস্কোপটা তাদের কাছেই রইল। সেটা দিয়ে দুজনের গতিবিধি পর্যবেক্ষণ করতে লাগলো তারা। পাহাড়ের পথ বড় সহজ নয়। আর্মিটেজের বয়স বেশি, মাঝে মধ্যে পাথর ভেঙে উঠতে উঠতে ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়ছেন। কিছু দূর উঠে চূড়ার কাছে পৌঁছানোর পর গ্রামের লোক দেখল আর্মিটেজ সেই বন্দুকের মতো দেখতে যন্ত্রটা নিয়ে অ্যাডজাস্ট করলেন একবার। ভাবখানা এমন যেন এক্ষুনি বুঝি কিছু একটা ঘটবে। লোকে ভাবল এই বুঝি সেই গোপন আতঙ্কের দেখা মিলবে। দু একজন চোখ বন্ধ করে নিল। আর একজন টেলিস্কোপখানা ছিনিয়ে নিয়ে দেখল পাথরের বেদিটাকে দুদিক থেকে ঘিরে দাঁড়িয়েছে দুজন। তাদের মধ্যে মর্গ্যান খানিকটা উঁচু জায়গায় দাঁড়িয়ে। সেখান থেকে পাউডার জাতীয় বস্তুটা সে সহজেই ছুঁড়ে দিতে পারে বেদির ওপর।
যাদের কাছে টেলিস্কোপ ছিল না তারা কেবল দেখল পাহাড়ের একেবারে মাথার কাছে বেদির ঠিক উপরে দোতলা বাড়ির সমান একটা মেঘ জমা হয়েছে। এই মুহূর্তে সয়ারের হাতে ছিল টেলিস্কোপটা। তার হাত থেকে খসে পড়ল যন্ত্রটা। হায় ভগবান, ওটা ওটা মাটিতে পড়ে ছটফট করতে লাগলো সে। এর মধ্যে হেনরি হুইলার টেলিস্কোপটা কুড়িয়ে নিয়ে তার থেকে কাদা মুছে আবার দেখার চেষ্টা করল। সয়ার ততক্ষণে প্রলাপ বকতে শুরু করেছে। কাঁপা কাঁপা হাতে হুইলার টেলিস্কোপটা পাহাড়ের দিকে ফিরিয়ে দেখার চেষ্টা করল। দুজন মানুষের দেহ আরও এগিয়ে গেছে পাহাড়ের চূড়ার দিকে। সবাই শুনতে পেল একটা চেনা শব্দ আসছে পাহাড়ের দিক থেকে। সেই বিচিত্র পাখিগুলো পাহাড়ের একটা ফাটল দিয়ে আবার বেরিয়ে আসতে শুরু করেছে। তারা ঝাঁকে ঝাঁকে পাখির আর্তনাদে আবার কেঁপে উঠছে পাহাড়ের ওপর জমে থাকা বাতাস। দুজন মানুষের মধ্যে একজন বাতাসে হাত তুলে দোলাতে শুরু করেছে। দেখে মনে হয় যেন কোনো মন্ত্র পাঠ করছে সে। হঠাৎ করেই মনে হলো সূর্যের আলো কমে এসেছে, অথচ আকাশে মেঘের কোনো চিহ্ন নেই। পাহাড়ের নিচ থেকে একটা ঘর ঘর শব্দ ভেসে এলো। বাজ চমকালো, ঝলসে উঠল বিদ্যুৎ। এতক্ষণে পাহাড় চূড়ার মন্ত্রোচ্চারণের শব্দ এখান থেকেও শোনা যেতে শুরু করেছে। দুজনেই এখন হাত দোলাতে শুরু করেছে। মিনিট খানেকের মধ্যে আলো আরো একটু কমে এলো। ভিড় করা জনতা দিগন্ত রেখার দিকে চেয়ে দেখল একটা লালাভ অন্ধকার জমা হয়েছে সেখানে। আগের থেকে আরো জোরে বাজ পড়ল কোথাও। এর ঠিক পরে পাহাড়ের দিক থেকে যে শব্দটা ভেসে এলো সেটা শুনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো একে অপরকে প্রায় জড়িয়ে ধরল। কোনো মানুষের গলা থেকে এই শব্দ আসতে পারে না। শব্দটা এসেছে পাহাড়ের চূড়ার ভেতর থেকে। তবে শুনলে মনে হয় সেই শব্দের একটা অর্থ আছে, কোনো অজ্ঞাত সংকেত লুকিয়ে আছে তার মধ্যে। ভিড়ের মধ্যে কারা যেন চিৎকার করে বলে উঠল নামটা। এত চিৎকারের মধ্যে হুইলার আবার টেলিস্কোপের কাছে চোখ রেখে পাহাড়ের দিকে তাকিয়ে দেখে সেই দুটো লোক এখনো আগের মতোই হাত তুলিয়ে মন্ত্র পড়ে চলেছে। তাদের ঘিরে জমা হয়েছে লালচে কালো মেঘটা। তবে এখন আর তাদের চিৎকারটা মন্ত্রের মতো শোনাচ্ছে না। মনে হলো তারা আর্তনাদ করে বলছে, হঠাৎ করেই তাদের চিৎকার মিলিয়ে গেল। তার বদলে সেই চূড়ার কাছ থেকে বেদির পাথর ফেটে বেরিয়ে এলো একটা তীব্র লাল রশ্মি। সেটা ধেয়ে গেল আকাশের দিকে। পর মুহূর্তেই একটা ধুলোর তরঙ্গ সমস্ত পাহাড়ের গা বেয়ে ছুটে এলো নিচের দিকে। সমস্ত গাছপালাকে তছনছ করে দিল সেটা। ঢেউটা এসে লাগলো দাঁড়িয়ে থাকা লোকগুলোর গায়ে। তারাও একে অপরের উপরে হুমড়ি খেয়ে পড়ল। সবুজ ঘাসের রং হলদে হয়ে গেল। সেই বিচিত্র পাখিগুলো মরে খসে পড়ল মাটিতে। জ্ঞান ফিরতে মাটি থেকে উঠে দাঁড়ালো হুইলার। দেখল সেই দুটো মানুষের ছায়া ধীরে ধীরে নেমে আসছে পাহাড়ের গা বেয়ে। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। সমস্ত শরীরে মৃত্যুময় ক্লান্তি আর বিষণ্ণতা খেলা করছে। কাছাকাছি এসে উত্তেজিত জনতাকে হাত তুলে
শান্ত করলেন আর্মিটেজ। তারপর রুক্ষ গলায় বললেন, আস্তে আস্তে, সবাই শান্ত হন। ভয়ের কিছু নেই, আর বিপদ চিরকালের মতো কেটে গেছে। তবে আমাদের আরেকটু দেরি হলেই ইয়গ-সথথের এই জগতে আসার পথ খুলে যেত। আপাতত সে তার নিজের ডাইমেনশনে তার জন্মদাতার কাছে ফিরে গেছে। কিছুক্ষণ কারো মুখেই কোনো কথা ফুটল না। মানে আসলে আমি যা দেখলাম, ওহ কি ভয়ানক! বহুপদ মাকড়সার মতো একটা প্রাণী, তার মাঝে একটা প্রায় মানুষের মতো মুখ। মনে হলো যেন অনেকটা উইলবারের সঙ্গে কোথায় যেন একটা মিল আছে, তাই না? জিনিসটা ঠিক কি ছিল বলুন তো? এমন একটা শক্তি যা আমাদের পরিচিত জগতের বাইরে। তবে আমাদের মতো সেও জন্মের পরে ধীরে ধীরে বেড়ে ওঠে। উইটলির ফার্ম হাউসে এতদিন ধরে বেড়ে উঠছিল সে। তারপর উইলবারের মৃত্যুর পর বড় হতে হতে ফার্ম হাউস ফাটিয়ে সে বেরিয়ে আসে। পাহাড়ের মাথায় ওই বেদিটা দিয়েই নিজের জগতের সঙ্গে সংযোগ রক্ষা করত, শক্তি সংগ্রহ করত। আজ মন্ত্র পড়ে ওই দরজা দিয়েই আমি ওকে নিজের জগতে ফিরিয়ে দিয়েছি। পকেট থেকে উইলবারের ডায়েরিটা বের করেন আর্মিটেজ। সেটা মাটির উপর ছুঁড়ে ফেলে বললেন, কারো কাছে আগুন থাকলে এক্ষুনি পুড়িয়ে ফেলো এটাকে। আর ওই পাহাড়ের মাথায় যে সমতল বেদি পাথরটা আছে, ওটাকে যেভাবে হোক নষ্ট করে ফেলো। ওটাই ওই শয়তানের প্রার্থনা স্থল। কিন্তু উইটলি ওটাকে জাগিয়েছিল কেন? জানি না, হয়তো উইটলির আদিম বংশধরদের কেউ কোনো সময় সংস্পর্শে এসেছিল সেই অচেনা জগতের। ওদের জিনে সেই সংক্রমণের রেশ থেকে গিয়েছিল। পরে ওরা এই পাহাড়ের কাছে এসে বসবাস করতে শুরু করলে সেই জগতের দেবতা ইয়গ-সথথ ওদের মস্তিষ্কের দখল নেয়। আদিম দেবতারা ইয়গ-সথথকে নিয়ন্ত্রণ করেই অন্য জগতে প্রবেশ করে। এক্ষেত্রেও হয়তো তাদের উদ্দেশ্য ছিল মানুষের জগৎ ধ্বংস করে নিজেদের আধিপত্য কায়েম করা। তবে এসবই আমার ধারণা মাত্র। কিন্তু উইলবারের সঙ্গে এত মিল কেন ওই প্রাণীটার? আর্মিটেজের হতাশ মুখে একটা আতঙ্কের ছায়া খেলেই মিলিয়ে যায়। তার কারণ ওরা যমজ ভাই, একই পিতামাতার গর্ভজাত সন্তান। কেবল ওই প্রাণীটার ওর জন্মদাতা পিতার সঙ্গে সাদৃশ্য উইলবারের চাইতে বেশি। উইটলিরা কেন ইয়গ-সথথকে জাগিয়ে তোলার চেষ্টা করেছিল তা গল্পের মধ্যে বলা নেই। তবে মনে করা যায় তাদের পূর্বপুরুষের জিনে হয়তো মানব সভ্যতার থেকে উন্নততর কোনো সভ্যতা গড়ে তোলার সুপ্ত বাসনা লুকিয়েছিল। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, অন্বেষ, রক্তিম, রণদীপ, সায়নী এবং আলোকলতা। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত, অনুবাদে দেবলীনা এবং সায়ক। আমাদের তরফ থেকে বিশেষ ধন্যবাদ এসো গল্প করি চ্যানেল থেকে বরেনকে। শুনছিলেন H.P. লাভক্রাফটের কাহিনী দি ডানউইচ হরর অবলম্বনে ডানউইচের আতঙ্ক। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।